অঙ্কের এই সেশনে সকলকে স্বাগত। আজকে আমরা জ্যামিতির অঙ্ক শুরু করব। জ্যামিতির প্রথম ক্লাসে আমরা জ্যামিতির কিছু প্রাথমিক অঙ্ক এবং বেশ কিছু ধারণা দেওয়া হয়েছিল। আজকে আমরা জ্যামিতির পরবর্তী অঙ্কগুলো করব। তাহলে সময় নষ্ট না করে শুরু করি। এবারে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা করার আগে ছবিটা এঁকে নিন, সুবিধা হবে। ছবির উপরই অঙ্কটা দেওয়া আছে। পি ও কিউ আর এস, এটা 130 ডিগ্রি হলে আর কিউ এসটা কত? দেখো, এবার কোশ্চেনে যদি দেখি, প্রথম দেখো পি ও কিউ আর, এটা কি বৃত্তস্থ চতুর্ভুজ? পি ও কিউ আর এটা বৃত্তস্থ চতুর্ভুজ না। পি ও কিউ আর এটা বৃত্তস্থ চতুর্ভুজ না। আমাকে কোন ভ্যালুটা বের করতে বলেছে? এই কোণটার মানটা বের করতে বলেছে। তাহলে আমাকে এটা বৃত্তস্থ চতুর্ভুজ প্রথমে বানিয়ে নিতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজ যদি বানিয়ে নাও, এখানে একটা বিন্দু ভেবে নাও আছে, ঠিক আছে? এখানে একটা বিন্দু ধরে নিলাম টি। তাহলে এটা কি? এবার আমার কি হলো? পি টি কিউ আর, এটা তো বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। যেটা বৃত্তস্থ চতুর্ভুজ ছিল না সেটা বৃত্তস্থ চতুর্ভুজ বানিয়ে নিলাম। একটা বিন্দু পরিধির উপর ছিল না, ওই বিন্দুটাকে পরিধির উপর নিয়ে নিলাম। তাহলে কি হয়ে গেল? বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। বেশ, এবার বলো তো, তাহলে এই যে বৃত্তচাপটা আছে পি আর কিউ, এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটার উপর ও বিন্দুতে বা কেন্দ্রে যেটা তৈরি হয়েছে এটা কি? কেন্দ্রস্থ কোণ। আর টি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে সেটা কি? পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ। তাহলে এটা যদি 30 হয়, 30-এর হাফ মানে কত? এটা 65 ডিগ্রি। 30-এর হাফ মানে 65 ডিগ্রি। বেশ, এবার দেখো, এবার তুমি এটা ভুলে যাও না আর। তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেছে, পি আর কিউ টি, এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা অবভিয়াসলি 180 মাইনাস 65 মানে 115 ডিগ্রি হবে। এই কোণটা কত ডিগ্রি হবে? 115 ডিগ্রি হবে। এবার এটা তো একটা সরলরেখা, এটা তো সরলরেখা। কোশ্চেনেও দেওয়া আছে পি আর কে বর্ধিত করা হলো এস পর্যন্ত। তাহলে একটা সরলরেখাকে যদি বাড়ানো হয়, তাহলে নির্দিষ্ট সরলরেখা মানে এটা 180 ডিগ্রি আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা সমান কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180, তার থেকে 115 মাইনাস করো, তাহলে কত হলো? 65 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই টাইপের কোশ্চেন ওরা পরীক্ষায় দিতে পারে, যেটা অঙ্কন সংক্রান্ত তথ্য থাকে। তাই এটা ভালো করে দেখে না। ওরা প্রথম যেটা দিয়েছিল সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ 130 ডিগ্রি ছিল, দিয়ে একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেয়নি। আমাকে প্রথম যেটা করতে হলো সেটা হচ্ছে এটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বানিয়ে নিলাম। বৃত্তস্থ চতুর্ভুজ যেই বানিয়ে নিলাম, এটা কেন্দ্রস্থ কোণ হয়ে গেল, এটা পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের হাফ হয়ে গেল পরিধিস্থ কোণ। এটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 180। এটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হয়। তাহলে এটা 180 থেকে 65 মাইনাস করলে 115 ডিগ্রি। আবার এটা একটা কি? সরলরেখা, এটা বর্ধিত করা হয়েছে। তাহলে এটা 180 ডিগ্রি, 180 থেকে 115 মাইনাস করলে 65 ডিগ্রি। এটা একটা আনসার হলো। কোশ্চেনটা দেখো, ওরা একটা জিনিস বলে দিয়েছে যে পি কিউ আর এসটা পি কিউ আর এস রম্বস। আর কোন ভ্যালুটা জানতে চেয়েছে? এই কোণটার মান দিয়ে দিয়েছে এস পি
কিউ এর ভ্যালুটা হচ্ছে 70, তাহলে আর এস কিউ ভ্যালুটা কত? এস পি কিউ 70 ডিগ্রি হলে কোণ আর এস কিউ এটার ভ্যালু কত? এখানে এই কোণটা 70 বলেছে আর রম্বস বলে দিয়েছে, এইটুকু জানি। তাহলে আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে এইটা কি সমান্তরাল সরলরেখা তো বটে, এটা ভেদক। তা সমান্তরাল সরলরেখা যদি এটা ভেদক হয় তাহলে এটা 70 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? এটা এই টোটালটা কত ডিগ্রি হবে? এই কোণটা আর এই কোণটা তো অন্তস্থ বিপরীত কোণ, তাহলে এটা 70 ডিগ্রি হলে এটা কত হবে? ওই যে নীলকালি দিলাম ওটা কত হবে? 110 ডিগ্রি। কিন্তু 110 তো চাইনি, ওরা তো এই অ্যাঙ্গেলটা চেয়েছে ছোটটা। তো এটা কি করে বের করব? অনেকে আন্দাজে অনেক কিছু করে দেবে, বা কি করবে অনেকে বলবে যে এটা হাফ হবে, এটা মাইনাস করে হবে, যাই হোক। তাহলে আমাকে কি জানতে হবে? প্রথম যেটা জানতে হবে কর্ণের ধর্ম। কর্ণ, চতুর্ভুজের কটা কর্ণ থাকে? দুটি কর্ণ। সেই কর্ণ দুটির কতগুলি ধর্ম থাকে? এই কর্ণের ধর্ম থেকে আমরা চতুর্ভুজের নামকরণ করা যায়, চতুর্ভুজকে শনাক্ত করা যায়। কর্ণের ধর্ম থেকে চতুর্ভুজকে শনাক্ত করা যায়। যে কর্ণগুলোর 4টে কন্ডিশন থাকে সেটা থেকে আমি শনাক্ত করে দেবো চতুর্ভুজটা বর্গক্ষেত্র হবে না আয়তক্ষেত্র হবে না সামান্তরিক হবে, রম্বস হবে না কাইট হবে না ট্রাপিজিয়াম হবে। যতগুলো চতুর্ভুজের স্পেসিফাই যে নাম আছে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম এবং কাইট, তার সমস্তগুলো আমরা এই কর্ণের ধর্ম থেকেও বের করতে পারি। তাহলে কর্ণের ধর্মগুলো একটু লিখে নিই। আমরা শুধু রম্বসের ক্ষেত্রে ধর্মটা আলোচনা করছি। কর্ণের 4টে ধর্ম আছে। 1 নম্বর ধর্ম, 1 নম্বর কর্ণ যেটা দেখবো আমি কর্ণের শনাক্ত করার জন্য, যে কর্ণদ্বয় সমান, দুটো কর্ণ ছিল সেই কর্ণ দুটো কি সমান? 1 নম্বর ধর্ম। না তো দেখতেই পাচ্ছ রম্বসের এই কর্ণটা অনেক বড়, দেখো, আর এই কর্ণটা অনেক ছোট, তাহলে সমান হবে এক্ষেত্রে? না, কর্ণদ্বয় সমান হবে না। আমি কার ক্ষেত্রে এটা দেখছি? এটা দেখছি আমি, বলেছিল কর্ণদ্বয় সমান কিনা। রম্বসের যে কর্ণের ধর্ম তার 1 নম্বর হচ্ছে কর্ণদ্বয় সমান কিনা। আমি কিনে কাজ করছি রম্বস নিয়ে, তাহলে রম্বসের কর্ণদ্বয় সমান না, তো না, কর্ণদ্বয় সমান না। 1 নম্বর ধর্ম হলো। 2 নম্বর ধর্ম, যে কর্ণ দুটো যে কোণ থেকে তৈরি হয়েছে সেই কোণকে কি সমদ্বিখণ্ডিত করেছে? কর্ণ কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। কর্ণদ্বয় যে কোণ থেকে উৎপন্ন হয়েছে, যে কোণ থেকে তৈরি হয়েছে বা উৎপন্ন হয়েছে, সেই কোণকে কি সমদ্বিখণ্ডিত করেছে? হয়েছে। সেই কোণকে কি অন্তর্দ্বিখণ্ডিত বা সমদ্বিখণ্ডিত, যাই বলবে, অন্তর্দ্বিখণ্ডিত বা সমদ্বিখণ্ডিত করেছে? 2 নম্বর প্রশ্ন, যে কোণ থেকে তৈরি হয়েছে, এই যে এই কোণটা থেকে তৈরি হয়েছে, এই যে এইখানে তো কোণ, এই কোণ থেকে তো তৈরি হয়েছে, এই কোণটাকে কি সমান 2 ভাগে ভাগ করেছে? এটার ক্ষেত্রে হবে, দেখো, প্রথমটা কর্ণদ্বয় সমান, সেটা না হয়েছিল। এবার দ্বিতীয় ক্ষেত্রে যে রম্বসের ধর্ম, এটা হবে হ্যাঁ, না তো কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। বেশ, আমি সবকটা ধর্ম বলে নিই, তারপরে তো আমরা কোশ্চেনে যাবই। 3 নম্বর ধর্ম হচ্ছে কর্ণের পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করেছে? পরস্পরকে মানে কোণদ্বয় নিজেকে। তাহলে এখানে যদি আমি আরেকটা কর্ণ আঁকি, বলছে এই কর্ণটা কি ওই কর্ণটাকে সমান 2 ভাগে ভাগ করেছে? একটা কর্ণকে আরেকটা কর্ণকে সমান 2 ভাগে ভাগ করেছে। তার মানে কি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে।
কর্ণদ্বয় কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে? এটার ক্ষেত্রেও এই ধর্মটা হবে, রম্বসের ক্ষেত্রে হ্যাঁ, ওরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। আচ্ছা, 3 নম্বর ধর্ম গেল। 4 নম্বর ধর্ম, এটাই শেষ ধর্ম যেটা থেকে আমরা শনাক্ত করতে পারি, সেটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে কি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। দেখো, সমদ্বিখণ্ডিত 2 ভাগে হয়। এই একটা সরলরেখা, এটাকে আমি এইভাবে সমদ্বিখণ্ডিত করি, সমান 2 ভাগে তো ভাগ হলো, এইটা আর এটা তো সমান হলো, আবার এটা এটাও সমান হলো। আর লম্ব সমদ্বিখণ্ডক মানে প্লাস চিহ্ন হবে, বুঝা গেছে? লম্ব সমদ্বিখণ্ডক মানে কি হবে? প্লাস চিহ্ন হবে। তুমি ঘুরিয়ে ফিরে ওটাকে যদি ঘোরাও তাহলে একটা সময় দেখতে ওটা প্লাস চিহ্ন হবে। তাহলে কি 4 নম্বর ধর্ম কি? পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। কেন আমি এই ধর্মগুলো বললাম? এইগুলো ট্র্যাডিশনাল বইয়ে দেখতে হবে না, কিন্তু এইগুলোর উপরে আমরা জ্যামিতিক কোশ্চেনগুলো বেশিরভাগ এর উপরেই করে। তাহলে এটা বললাম যে রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান না তো না, কর্ণদ্বয় যেখান থেকে তৈরি হয়েছে সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে না তো হ্যাঁ, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে না তো হ্যাঁ, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে না তো হ্যাঁ। মানে যদি কোশ্চেন যদি বলতো যে এটা 90, এটা 90, এটা 90, এটা 90, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করার মানেই হচ্ছে কর্ণদ্বয়, এই যে কর্ণদ্বয় এখানে দেখো 90, 90, 90, 90, এখানে কিন্তু 90, 90 না, এটা 30 হয়তো, এটা 60, এটা 30, এটা হয়তো 60, আর সরি 60 তো হবে না, 30 হলে এটা 150 হবে, তাহলে 150 এরকম হবে। তাহলে ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি না, কিন্তু এই ক্ষেত্রে 90 ডিগ্রি। এবার আমার কোন ধর্মটা লাগছে না তো ধর্ম নম্বর 2, ওর যে কর্ণের যে প্রপার্টি, সেই কর্ণের প্রপার্টি আমি 2 থেকেই বলে দিতে পারছি যে অঙ্কটা কি করে করব। তাহলে এবার দেখো, কিছুই না, তাহলে আমরা জানি যে রম্বসের কর্ণ কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা 110 এ ছিল, তাহলে এটা কত হবে? 2 ভাগে ভাগ করে দাও। 110 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 55। তাহলে এটাও 55 ডিগ্রি, আর কোশ্চেন মার্কের ওটাও 55 ডিগ্রি। তাহলে দুটো কোণই 55 ডিগ্রি। আমরা যে কোণটা জানতে চেয়েছি সেটা কত ডিগ্রি হলো? 55 ডিগ্রি। তাহলে এইটুকু জানানোর জন্য আমার অত কিছু, মানে যেটা আমার 2 সেকেন্ডে হয়ে যেত সেটা আমি এতক্ষণ ধরে বকলাম। এই কারণেই বললাম যাতে তোমাদের এই টাইপের কোশ্চেন যাই থাকুক, আমরা এই 4টে কর্ণ থেকেই আমরা অনেক কোশ্চেন সমাধান করতে পারবো। পরবর্তীতে আমরা আরো অঙ্ক দেখব, ঠিক আছে? দেখো, এরকম টাইপের কোশ্চেন অলরেডি আমরা প্রচুর করলাম। তাহলে এটা যেহেতু আমরা দেখতেই পাচ্ছি একটা সরলরেখা, তাহলে এটা 120 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি হবে? 180 থেকে 120 মাইনাস, তাহলে কত? 60 ডিগ্রি। আবার দেখো, এখানে একটা নাম দিয়েই দাও, এটা এর নাম দিয়ে দাও। তাহলে পি এ আর, এই যে বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ, বক্ররেখার নামকরণ দুটো বিন্দু দিয়ে হয় না, তার জন্য মিনিমাম 3টে বিন্দু লাগে, ওই কারণের জন্য এই বিন্দুটা দিলাম। আর সরলরেখার নামকরণ দুটো বিন্দু দিয়ে হয়। আচ্ছা, তাহলে কি এটা একই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কি পরিদৃষ্ট কোণ, এটাও পরিদৃষ্ট কোণ, তাই এটা 60 ডিগ্রি হলো, এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে ওরা যেটা চেয়েছিল সেটা কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। বুঝা গেছে কোশ্চেনটা? পরের কোশ্চেনটা দেখা যাক কি আছে। বলেছে ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এইটুকু ওরা দিয়ে দিয়েছে, আর বাদ বাকিটা আমরা ছবিতেই দেখতে পাচ্ছি। এই কোণটা 50। তাহলে দেখো, এখানে আমি যদি এটা নাম টি দিই, তাহলে এ টি বি, এই বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, যেহেতু এটা কেন্দ্র বলেছে ওটা, তো এটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিদৃষ্ট কোণ। তাহলে এটা কত ডিগ্রি? 100 ডিগ্রি। এটা ডবল হবে, পরিদৃষ্ট কোণের ডবল, 100 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এখানে ও থেকে এ, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, আবার ও থেকে বি, এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারি না ও এ সমান ও বি, এই দুটো সরলরেখা সমান। দেখো, সরলরেখা সমান থেকে তুমি যদি কোণ সমান বুঝতে অসুবিধা হয়, অসুবিধা না হলে কোনো ব্যাপার নেই, কিন্তু যদি অসুবিধা হয়, সরলরেখা সমান বলেছে যে কোণটা বুঝতে অসুবিধা হচ্ছে,
ও এ সমান ও বি বলা আছে, তুমি মনে মনে কাটবে, ও কেটে দিলাম, তাহলে কি হলো, এবার অ্যাঙ্গেল দিতে হবে, কোণ এ সমান কোণ বি। ও এ সমান যদি ও বি হয় তাহলে আমি যে কমন যে নামটা আছে সেটা কেটে দিলাম, তাহলে কোণ এ সমান কোণ বি। তাহলে আমি দেখতে পাচ্ছি কোণ এ সমান কোণ বি, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে প্রথম যেটা হচ্ছে যে 100 ডিগ্রি আছে, তাহলে এই দুটো কোণ কত হবে, 100 থেকে 180 থেকে 100 মাইনাস করলে কত, 80 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এই তিনটে তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, তার মধ্যে এটা 100 ডিগ্রি, তাহলে বাকি এই দুটো কোণের সমষ্টি এই দুজন যোগ করলে কত হবে, 80 ডিগ্রি হবে। তাহলে এক একজন কত হবে, যেহেতু দুটো সমান তাহলে এই 40 ডিগ্রি হবে আর এই কোণটাও 40 ডিগ্রি। তাহলে আমাদের যেটা জানতে চেয়েছিল সেটা 40 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এই একটা বৃত্ত, তাহলে এটা বুঝতেই পারছি এটা বৃত্ত, এ বি সি 40 দেওয়া আছে আর সি এর ডি দেওয়া আছে 65, ডি আমাকে বের করতে বলেছে এসিডি। তাহলে এটা আমার একটা বৃত্ত চাপ তো বটে, এ টি সি, এটা যদি আমি একটা বৃত্ত চাপ ভাবি, তাহলে এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, এটা পরিদৃষ্ট কোণ, একই বৃত্ত চাপের উপর এটা পরিদৃষ্ট কোণ, এটাও পরিদৃষ্ট কোণ, তাহলে এটা কত হবে আমার 40 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছো, এবার আমি যেটা পেয়ে গেছি সেটা কি, এটা একটা ত্রিভুজ। এটা ত্রিভুজ যদি হয় তাহলে তিনটে কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 65 আর 40 যোগ করলে কত হচ্ছে 105। তাহলে 180 থেকে যদি 105 মাইনাস করো, আচ্ছা 180 থেকে যদি আমি 100 মাইনাস করি তাহলে 80 হয়, আর আরো 5 মাইনাস করে দাও তাহলে কত হবে 75 ডিগ্রি। তাহলে মুখে মুখেই হয়ে গেল, 105 আর 40 যোগ করলে 65 আর 40 যোগ করলে কত 105, তাহলে 180 থেকে যদি 105 মাইনাস করি তাহলে 75 ডিগ্রি, যেটা আমার এই আনসারটা 75 ডিগ্রি। আবার এসিডি এর অ্যাঙ্গেলের মান হবে 75 ডিগ্রি। ঠিক আছে, এটা 65, এটা 40, এটা হচ্ছে 105 আর টোটালটা হচ্ছে 180, 180 থেকে 105 মাইনাস করলে 75 ডিগ্রি। আচ্ছা পরের কোশ্চেনে চলে আসছি, এটা একটা নাম দিয়ে দাও, এখানে কিউই নাম দিয়ে দাও। তাহলে এই বৃত্তচাপের উপর অবস্থিত এই সি বিন্দুতে যেটা সেটা পরিদৃষ্ট কোণ, ডি বিন্দুতে সেটাও পরিদৃষ্ট কোণ, তাহলে এটা কত 65 ডিগ্রি। তাহলে এডিবি যেটা চেয়েছে সেটা কত ডিগ্রি হলো 65 ডিগ্রি। আচ্ছা, আর এ ও বি এটা কেন্দ্র বলা আছে, কোশ্চেনে কি বলেছে, ও নিশ্চয় বৃত্তের কেন্দ্র, এটা বলে দেবে, ও বৃত্তের কেন্দ্র, এটা কোশ্চেনে দেওয়া আছে অবশ্যই। তাহলে বৃত্তের কেন্দ্র যদি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তাহলে এই কোণটা কি ডবল, তাহলে 65 ডবল মানে কত 130 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে গেল 130 ডিগ্রি। তাহলে দুটো কোশ্চেন আমাদের হয়ে গেল। আচ্ছা, দুটো স্ক্রিনশট নিয়ে নাও, এরপরের কোশ্চেন আমরা জাস্ট ছবিটা এঁকে নেব বড় করে, তোমাদের সুবিধা হবে, জাস্ট নাম্বারটা বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার এবার 2 নম্বর সেটের আমাদের 6 নম্বর কোশ্চেন করব। সিমিলার কোশ্চেনগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি, সিমিলার কোশ্চেন আর কোনো মতেই দুটো রিপিট করব না। কোশ্চেন নম্বর 6, ABCD। বিডিসি দেওয়া আছে 35, আচ্ছা বিডিসি 35, এসিবি 30, এবিসির মানটা চেয়েছে, এবিসি, এবিসি মানে এই কোণটার মানটা চেয়েছে, এই কোণটার মানটা চেয়েছে, বেশ।
আচ্ছা, আর একটা ছবি এঁকে নিই, তাহলে সুবিধা হবে না। কোন এবিসি এর মানটা কত এটা বলতে জানতে চেয়েছে এই কোশ্চেনটা। আর একটা কোশ্চেন লিখে নিই। এবার তো শেষ কোশ্চেনটা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বিএডি 115। বিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বিএডি 115, পিএডি 115, তাহলে ডিসিএ কত? এই কোণটা কোণ ডিসিই কত? কোশ্চেনে চলে আসি আমরা। দেখো প্রথম যেটা আছে, এই যে বৃত্তচাপ, এই অঙ্কটা একটু ভালো করে না বুঝলে গন্ডগোল হয়ে যাবে, এই কোশ্চেনটা একটু জটিল। দেখো আমি এখানে টি নাম দিলাম, তাহলে এই বৃত্তচাপের উপর এইটা কি কোণ? পরিধিস্থ কোণ। আচ্ছা, আর এই কোণটা কি? দেখো দুই গন্তবিন্দু যোগ করো, উপরেরটা যোগ করে দিয়ে সেটা পরে ভাবছি। তাহলে এটা পরিধিস্থ কোণ, এটাও পরিধিস্থ কোণ। এই দুটো যদি পরিধিস্থ কোণ হয় তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা কত? 30 ডিগ্রি। ওটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা কত ডিগ্রি হলো? 35 আর 30 65 ডিগ্রি। বোঝা গেছে? টোটালটা 65 ডিগ্রি। এবার এবিসিডি তো বৃত্তস্থ চতুর্ভুজ। এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। তার মধ্যে এটা 65 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এবিসি অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস 65, এটা বিয়োগ করলে কত হবে? 115 ডিগ্রি। তাহলে এবিসি এর ভ্যালুটা বের হলো 115 ডিগ্রি। আর আবার বলে দিই, এইটা এটিসি, এই এটিবি এর বৃত্তচাপের উপর এই ডি বিন্দুতে যেটা সেটাও পরিধিস্থ কোণ, সি বিন্দুতে যেটা সেটাও পরিধিস্থ কোণ। সি বিন্দুতে কোণের মানটা 30 ডিগ্রি, তাহলে ডি বিন্দুর পরিমাণটাও 30 ডিগ্রি হবে। দ্যাট ইজ এসিবি 30 ডিগ্রি আছে, তাহলে এডিবিও 30 হবে। এবার তাহলে এই কোণটা কত? টোটাল যে মানে সামান্তরিকের ডি বিন্দুতে যে কোণটা এডিসি, এই কোণটা কত? 30 আর 35 যোগ করলে 65। এবার আমি দেখছি এটা বৃত্তস্থ চতুর্ভুজ বটে, তা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 65 হয় তাহলে এটা কত হবে? 180 মাইনাস 65 মানে 115 ডিগ্রি। এবার পরের কোশ্চেনটায় চলে আসি। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, তাহলে এই কোণটা যদি 115 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 115। এখানে একটু দেখলাম 165 ছিল 115 হলো, 65 ছিল কত হলো? 115 হলো। পঁয়ষট্টি ছিল 115 হলো, তাহলে 115 থাকলে কত হবে? 115 হলে 180 থেকে 115 মাইনাস 65। আবার দেখো 180 থেকে 65 মাইনাস করলে সে 115 ডিগ্রি আসবে। এই কোণটা কত হবে? এই কোণটা হবে 180 মাইনাস 65, তাহলে কত হলো? 115 ডিগ্রি। ডিসি এর ভ্যালুটা কত? 115 ডিগ্রি। আমরা জ্যামিতিতে মোট কোণ কত? একটা বিন্দুর সাপেক্ষে জ্যামিতিতে মোট কোণ কত তৈরি হয়? তোমার যদি অসুবিধা হয় এই কোণটা কত তুমি বলতে পারছো না, একটা বিন্দুর চারিদিকে কত কোণ হয় সেটা বলতে পারছো না, তাহলে তুমি একটা কাজ করো, এই সমান্তরাল 4টে সরলরেখা টেনে নাও, 2টো সরলরেখা এঁকে নাও। তাহলে এটা কত? এটা যদি 90 হয় তাহলে 90 90 90 আর 90, তাহলে এই বিন্দুর চারিদিকে 4টে 90তে হয়েছে, তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে? একটা বিন্দুর সাপেক্ষে বা একটা বিন্দুর চারিদিকে সর্বমোট জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতি হলে আলাদা হবে, যা ত্রিকোণমিতিতে পড়া হচ্ছে না, আমাদের জ্যামিতি পড়া হচ্ছে। তাহলে টোটাল কোণটা কত হবে? এটা এই টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রির মধ্যে এটা 110 আর এটা 90, তার মানে কত হয়েছে আমার? 110 আর 90 মানে 200 ডিগ্রি।
তাহলে এইটা হচ্ছে 200°। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 360 থেকে আমি যদি 200 মাইনাস করি তাহলে কত আসছে? 160। তাহলে এখানে আমি একটা বিন্দু যে কেউ নাম দিয়ে দাও, কিউ নাম দিয়ে দাও। তাহলে বি কিউ সি এই বৃত্তচাপের উপর এইটা কি? কেন্দ্রস্থ কোণ। আর এই বিন্দুতে যেটা সেটা পরিদৃষ্ট কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় পরিদৃষ্ট কোণ, বা পরিদৃষ্ট কোণের ডবল হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা 160° হলে এটা কত? 80°। 160-এর অর্ধেক, 160/2 অর্ধেক হবে। তাহলে ক ডিগ্রি হবে? 80°। ঠিক আছে, তাহলে বিএসি হলো আমার 80°। পরের কোশ্চেনটাই যায়। দেখো সি বলেছে বৃত্তের কেন্দ্র, আর কোণ বি মানে পিবিএ এটা 38 বলেছে, এই কোণটা। তাহলে দেখো সি যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এই কোণটা কি? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়? 90° হয়। তাহলে এটা 90°। আর তিনটে কোণের সমষ্টি কত? 180°। আমার বোঝার সুবিধার জন্য 90 বাদ দিয়ে দাও, তাহলে বাদ বাকি দুটো কি হবে? 90 হবে। তাহলে 90 থেকে 38 মাইনাস করলে 40 বাদ দিলে কত হয়? 40 যদি বাদ দিই তাহলে 50 হয়। 40 যদি বাদ দিই 50 হয়। তাহলে এটা 52°। বিয়োগটা করে নেবে, 90 থেকে 38 বাদ দিতাম, 4% 52°। ওকে। একটি সরলরেখা প্রকাশ করতে কটি বিন্দু প্রয়োজন? দেখো একটা সরলরেখা, তুমি বলবে স্যার একটা বিন্দু দিয়ে তো অনেক সরলরেখা হয়, কিন্তু দেখো এটা অনির্দিষ্ট। অনেক সরলরেখা অবশ্যই একটা বিন্দু দিয়ে যায়, পাস করে, কিন্তু অনির্দিষ্ট। আমি যদি একটা নির্দিষ্ট সরলরেখা আমি বলতে পারবো না এই বিন্দু দিয়ে তো অনেক যাচ্ছে, একটা জায়গা থেকে অনেক কিছু যায়, কিন্তু এর জন্য তো নামকরণ লাগবে না, নির্দিষ্ট করার জন্য তো নামকরণ করতে হবে। তাহলে সরলরেখা যদি যায় তাহলে আমার দেখো দুটো বিন্দু ছাড়া কিন্তু কোনো সরলরেখাকে আমি নামকরণ করতে পারবো না। তাহলে একটা সরলরেখা মানে একটা নির্দিষ্ট সরলরেখা বোঝাতে গেলে দুটো বিন্দু অবভিয়াসলি লাগবে। আর বক্ররেখা বললে মিনিমাম 3টে বিন্দু লাগবে। মিনিমাম 3টে বিন্দু হলে একটা নির্দিষ্ট বক্ররেখা বোঝানো যাবে, আর দুটো বিন্দু হলে একটা সরলরেখা নির্দিষ্ট বোঝানো যাবে। ঠিক আছে, তাহলে এটা আনসার হবে। একটি সরলরেখা প্রকাশ করতে কটি বিন্দুর প্রয়োজন? সেটা হচ্ছে 2টি। নিচের কোন বস্তুটি ত্রিমাত্রিক বস্তু? দেখো পঞ্চভুজ। পঞ্চভুজ মানে 5টা বাহু। আচ্ছা, তারপর হচ্ছে ষড়ভুজ মানে 6টা বাহু। আচ্ছা, তারপরে দেওয়া আছে দেখো শঙ্কু। শঙ্কু মানে বিয়ের টোপর বা কলার মোচা। কলার মোচাটা আসলে ফাঁকা না, সলিড, টোপরটাই বেটার। আর রম্বস। ত্রিমাত্রিক বস্তু মানে কি? ত্রিমাত্রিক মানে হচ্ছে 3D, আর দ্বিমাত্রিক মানে 2D। দেখো দ্বিমাত্রিক মানে হচ্ছে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সে হচ্ছে ত্রিমাত্রিক। আর দ্বিমাত্রিক বস্তু মানে কি? যার দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, উচ্চতা বা থিকনেস নাই। তাহলে আমার ত্রিমাত্রিক বস্তু আমি হাতে করে নিয়ে তুলে আসতে পারবো। আমি ধরো এই পেনটাকে তুলে নিয়ে আসতে পারলাম, তাহলে এটা ত্রিমাত্রিক বস্তু। কিন্তু তুমি চতুর্ভুজটাকে তুলে আনতে পারবে না। তুমি বলবা স্যার বোর্ড সঙ্গে তুলে নিয়ে আসবো, কিন্তু বোর্ডটা তো বোর্ডের মধ্যে আছে, তুমি শুধু ছবিটাকে তুলে আনো। আমি যেমন পেনটাকে শুধু তুলে নিয়ে আসতে পারছি, ছবিটাকে তো তুলে আনতে পারবো না। তুমি আধারটাকে তুলে নিয়ে আসছো, যার মধ্যে আঁকা হয়েছে সেইটাকে নিয়ে আসছো, সেটা আনলে হবে না, ছবিটাকে তুলে আনতে হবে। তাহলে ছবিটা যেহেতু তোলা যাচ্ছে না, তাহলে আমি বলে দেবো যে এটা ত্রিমাত্রিক বস্তু, এখানে শঙ্কু। তাহলে অ্যান্সার হবে শঙ্কু। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসছি। ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্যের অনুপাত কি দিয়ে আছে? দৈর্ঘ্যের অনুপাত না দৈর্ঘ্য, কি দিয়ে আছে? দৈর্ঘ্যের অনুপাত। 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। বৃহত্তম কোণের মান কি চেয়েছে? কোণের মাপ। তাহলে বাহু থেকে কোণ বের করা যায় এরকম কোন সূত্র জানি আমরা? অবশ্যই সূত্র আছে, বাট সেই যে সূত্র সেটা এইচএসে আছে, সেটা আমাদের সিলেবাসেও না বা নাই, বা সেটা আমরা ব্যবহার করতেও পারবো না, সবাইকে বোঝানো এই মুহূর্তে যাবে না। তাহলে আমাকে বাহুর মাপও দেয়নি, একটা অনুপাত দিয়েছে, দিয়ে কোণের মাপ দিয়েছে। খুব ধান্দায় পড়ে গেলে বাহু থেকে আবার কোণের মাপ কি করে করব? এই কোশ্চেনটা যদি পরীক্ষার সময় দেয়, এই কোশ্চেনটা যদি পরীক্ষায় দেয় আর যদি তুমি এটা নিয়ে বসে থাকো,
তোমার গোটা গোটা পরীক্ষার সেন্টারে তোমার 2.5 ঘন্টায় কেটে যাবে, তার কোশ্চেন করতে হবে না, যদি তোমার মাথায় একটা জিনিস ক্লিক না করে। কি ক্লিক করতে হবে? আমি বারবার একটা বিষয় নিয়ে রিপিট করেছি, তোমাদের ভালো করে বুঝবে যে ট্রিপলেট, স্কোয়ার ট্রিপলেট, ট্রায়াঙ্গুলার ট্রিপলেট বা স্কোয়ার ট্রিপলেট, সেটা আমি বারবার একটা বিষয় আলোচনা করেছি যে স্কোয়ার ট্রিপলেট বা ট্রায়াঙ্গুলার ট্রিপলেট কাজ করবে এমন এমন জায়গায় কাজ করবে যে তোমার 1 ঘন্টার অঙ্ক 1 সেকেন্ডে করে দেবে, বা এক গোটা দিনের অঙ্ক তুমি 2 মিনিটে পেয়ে যাবে। ট্রিপলেট গুলো আমরা কি বলেছিলাম? ট্রায়াঙ্গুলার ট্রিপলেট, ট্রায়াঙ্গুলার ট্রিপলেট বা স্কোয়ার ট্রিপলেট বলে যেটা, সেই ট্রিপলেটস গুলো কি বলেছিলাম? 3 4 5 একটা পেয়ার দিয়েছিলাম, বেস পেয়ার, আর একটা দিয়েছিলাম 5 12 13। কিরকম? 3 4 5, যদি তুমি 3 স্কোয়ার আর 4 স্কোয়ার করো তাহলে 3 3 9 আর 4 4 16, 16 আর 9 কত? 25, 5 স্কোয়ার করো থেকে 25 হবে। 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার কত? 144, তাহলে 144 আর 25 169, 13 স্কোয়ার 169। আমি এখানে ট্রিপলেটের ক্ষেত্রে আরো বলেছিলাম এটার সঙ্গে 2 দিয়ে গুণ করবা, তাহলে 6 8 10, 3 দিয়ে যদি গুণ করো আর একটা ট্রিপলেট পেয়ার পাবা 9 12 15, 4 দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে? 3 4 12, 4 4 16, 4 5 20, ঠিক আছে, 4 দিয়ে গুণ করে পেলাম এরকম। আর এটার ক্ষেত্রে বলেছিলাম আর একটাই গুণ করবে 10 24 আর 26। মোটামুটি এই ট্রিপলেট গুলো আমরা পরীক্ষার সময় পেয়ে যেতে থাকি। এবার এখানে যে বিষয়টা দিয়েছে এটা একটু মাথাটা খোলা রাখলে পারা যাবে। 1 2√2 আর 3, দেখো তো এগুলো ট্রিপলেট আসছে কিনা দেখে নাও, এটা ট্রিপলেট আসছে কিনা। বুঝতে পারছি 1 2√2 আর 3 এর মধ্যে সব থেকে বড় কে? তোমার যদি বুঝতে অসুবিধা হয় কে বড়, স্কোয়ার করে নাও। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার মানে 4, আর 9 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, তাহলে বুঝতে পারছো এ বড়। আচ্ছা স্কোয়ার করো তাহলে বুঝতে পারবে। এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটারও স্কোয়ার। 1 স্কোয়ার মানে কি হলো 1, 2 স্কোয়ার মানে 8, এটা 9, 3 স্কোয়ার মানে 9। এবার এই দুটো যোগ করে দাও দেখি, 9 হয়ে গেল না? তাহলে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার সমান 29 স্কোয়ার হয়ে গেল না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান 29 স্কোয়ার হয়ে গেল না? তুমি যদি এটাকে 1 ভাবলে এটা 2√2 স্কোয়ার, 2√, আর এটা 3। যখন তুমি লম্ব স্কোয়ার করছো তখন এটা কত হয়ে গেল? 1 হয়ে গেল, এটা হয়ে গেল 8, এটা 9। তাহলে এটা কত হলো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান যদি অতি স্কোয়ার হয় তাহলে এই ত্রিভুজটা কি গো? এটা সমকোণী ত্রিভুজ না? ওরা যে বাহুগুলো দিয়েছে সেখান থেকে কি ত্রিভুজ তৈরি হলো? সমকোণী ত্রিভুজ হলো না? আর সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত হয়? এই কোণটার মান কত? বড় কোণটা 90 হয় আর বাদ বাকি দুজনে মিলে 90 হয়। এটা 90 হবে, আর এইটা আর এইটা এই দুটো যোগ করে দিলে এই দুজনের যোগফল হবে 90। এই বাদ বাকি দুটো কোণের যোগফল 90 হবে আর বৃহত্তম কোণটা 90 হবে আকারে। তাহলে বৃহত্তম কোণের মান কত? 90। কোশ্চেন ফটাফট সলিউশন হয়ে গেল। এবং এই কোশ্চেনটা যথেষ্ট ভালো কোশ্চেন। ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি, এবিসি সমান 48 বর্গ সেন্টিমিটার, জিবিসি সমান কত? তাহলে এই দেখো একটা ত্রিভুজ, বেশ। ভরকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের ভরকেন্দ্র কাকে বলে? তিনটে মধ্যমা যে বিন্দুতে টাচ করে সেই বিন্দুটাকে বলে ভরকেন্দ্র। যে মধ্যমা তিনটি যে বিন্দুতে টাচ করে। এবার বলো মধ্যমা কাকে বলে? ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে টাচ করে বা মিলিত হয় সেই বিন্দুটাকে বলে ভরকেন্দ্র। এবার মধ্যমা কাকে বলে? যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু, শীর্ষবিন্দু আর বিপরীত এই যে বাহু তার মধ্যবিন্দু, এটা যোগ করে দিলে যে সরলরেখা পাওয়া যায় তাকে বলে মধ্যমা। শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু, এটা মধ্যমা। শীর্ষবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যমা। তিনটে মধ্যমা যে বিন্দুতে টাচ করলো এটাকে বলে ভরকেন্দ্র। তাহলে আমি এ বি সি এই ত্রিভুজ ছিল, এই বিন্দুটার নাম জি আর এই বিন্দুটার নাম ডি দিয়ে দিলাম, আর বাকিগুলো দরকার হবে, এইগুলো আমার না হলেও চলবে। এইটুকু দেখো। এবার একটা ভরকেন্দ্রের উপপাদ্য আছে,
কি উপপাদ্য? না তো ভর কেন্দ্র, যে কোনো ত্রিভুজেরই ভর কেন্দ্র মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে ভাগ করে। কি বললাম? ভর কেন্দ্র মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে ভাগ করে। কি বললাম? মধ্যমা ভর কেন্দ্র মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে এটা তো মধ্যমাকে এই ভর কেন্দ্রটা তো ভাগ করেছে, কটা ভাগে ভাগ করেছে? না তো মধ্যমা শীর্ষবিন্দুর দিকে দিয়েছে 2 ভাগ, আর নিচের দিকে আছে 1 ভাগ। ভাগ তো করেছে, উপরটা এইটাকে কি হয়েছে, এটাকে 3 ভাগ করো, তাহলে উপরে থাকবে 2 ভাগ আর নিচে থাকবে 1 ভাগ। উপরে দেবে 2 ভাগ, নিচে থাকবে 1 ভাগ। তাহলে এই ভর কেন্দ্র এই মধ্যমাটা শীর্ষবিন্দুর দিকে, এটা শীর্ষবিন্দু, এদিকে 2 ভাগ থাকবে, এদিকে 1 ভাগ। এই মধ্যমার ক্ষেত্রে এটা শীর্ষবিন্দুর দিক, এদিকে থাকবে 2 ভাগ, এদিকে 1 ভাগ। ঠিক আছে? তাহলে ত্রিভুজ এবিসি সমান কত দিয়েছে? 48 বর্গ সেমি। এবার দেখো এদের ভূমি তো একই, শুধু উচ্চতার অনুপাতটা কত আছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হয়তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা যদি তুমি ভাবো, তাহলে দেখো এই মধ্যমা এটাকে 2 ভাগে ভাগ করেছে, এই মধ্যমা ভাগ করেছে, এই মধ্যমা ভাগ করেছে। অ্যাকচুয়ালি এটা কত? এই যে ত্রিভুজটা আমরা জানতে চেয়েছি জিবিসি, উপরে দেখে 2 ভাগ আছে, নিচের দিকে 1 ভাগ আছে। যখন তুমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করবা, ভূমিটা তো বেশি নেবা, হাফ ইন্টু ভূমি মানে বেশি ইন্টু উচ্চতা মানে 3 ভাগ। আর যখন এটা নেবা, আমি একবার বলেই দিই, তাহলে ধরো জিবিসি এবিসি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রে কি লিখবা? এর ক্ষেত্রফল কত লিখবা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে আমি 3 ভাগ লিখি, তাহলে 3। ঠিক আছে? হাফ ইন্টু এর ক্ষেত্রে উচ্চতা টোটালটা হলো 3 ভাগ। এবার দেখো এই 3টা তুমি এখানে নিয়ে নাও, 3টা আগে নিয়ে নাও, 3টা নিয়ে নিলাম, তাহলে কত হলো? 3টা আগে নিয়ে নিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার ব্যাপারটা 1 নিলাম। দেখো তো এটা মানে কি হলো? এটা মানে কার ক্ষেত্রফল এলো? জিবিসি ক্ষেত্রফল এলো না? হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা তো 1। তাহলে কোন ত্রিভুজটা চলে এলো? এটা ত্রিভুজ জিবিসি। কোন ত্রিভুজটা এলো? ত্রিভুজ জিবিসি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বড়টা আর ছোটটা নিয়ে চলে এলাম। তাহলে দেখো 3 গুণ হচ্ছে এটা, জিবিসি 3 গুণ হচ্ছে এবিসি। তাহলে জিবিসি সমান কত? ট্রায়াঙ্গেল জিবিসি সমান 3 ভাগের 1 ভাগ, মানে 48/3। 48/3, তাহলে 316 16 বর্গ সেমি। আমাদের এত কিছু ফর্মুলা লেখারও দরকার ছিল না, এটা 3 ভাগের 1 ভাগ ছিল, তুমি ডাইরেক্ট 48কে 3 দিয়ে ভাগ করে দিলে 16 হয়ে যেত। ঠিক আছে?